প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নিউক্লিয়ার মেডিসিনে বর্তমানে বাংলাদেশের অবস্থা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ফরিদুল আলম ১৯৫৫ সালের ডিসেম্বর মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে ডিপ্লোমা ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক এবং অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশনের মহাসচিব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু নিউক্লিয়ার মেডিসিনে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, স্যার আমি প্রথমেই জানতে চাইবো যে নিউক্লিয়ার মেডিসিন বলতে কি বোঝায়? নিউক্লিয়ার মেডিসিন হচ্ছে, আপনারা জানেন যে পরমাণু শক্তি ব্যবহার করে বোম তৈরি করা হয়, কিন্তু এর শান্তিপূর্ণ ব্যবহার করা যে সম্ভব এবং মানুষের ক্ষতি না করে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন। আচ্ছা, এটা আমরা অত্যন্ত অল্প নিউক্লিয়ার, আমরা তাকে বলি রেডিও নিউক্লাইড বা আইসোটোপ, সেটা শরীরের ভিতর দেওয়া হয় অথবা বাইরে রক্ত এনে সেটা বিভিন্ন পরীক্ষায় ব্যবহার করা হয়। আচ্ছা, এই আইসোটোপ বা রেডিও নিউক্লাইড এটা মানুষের জন্য কোনো ক্ষতি করে না, খুবই অল্প মাত্রায়। আচ্ছা স্যার, এটা তো আমরা জানলাম যে নিউক্লিয়ার মেডিসিন কি। স্যার, আপনি বলেছেন যে রোগ নির্ণয় এবং চিকিৎসা উভয় ক্ষেত্রে এর ব্যবহার আছে। স্যার, প্রথমে একটু জানতে চাইবো যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিন কিভাবে ভূমিকা রাখছে? হ্যাঁ, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় পরমাণু শক্তি কমিশন 15টি, এছাড়া সিএমএইচ একটি এবং আরও 3টি প্রতিষ্ঠানের নিউক্লিয়ার মেডিসিন আছে। এই প্রতিষ্ঠানগুলোতে আমরা চিকিৎসা এবং রোগ ডায়াগনোসিসের জন্য নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করি। এবং আপনার ডায়াগনোসিসের কথা বলতে হলে যে শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে নিউক্লিয়ার মেডিসিনের ব্যবহার হয় না। আপনি বলতে পারেন যে ছোট্ট আপনি যে খাচ্ছেন, আপনার ঠিকমতো খাওয়াটা পৌঁছাচ্ছে নাকি সময় মতো, এটা পরীক্ষাও নিউক্লিয়ার মেডিসিন করতে পারে। সেই সাথে সাথে ক্যান্সার নির্ণয় করতে পারে, ক্যান্সারের অবস্থান নির্ণয় করতে পারে, সেই সাথে সাথে ক্যান্সারের প্রোগ্রেস, যেটা আমরা বলি যে একটা রোগীর ফলো আপে ক্যান্সার কতখানি সারলো বা বাড়লো, সেটাও নিউক্লিয়ার মেডিসিন দেওয়া সম্ভব। যেন ব্রেন স্ক্যান, লিভার স্ক্যান, থাইরয়েড স্ক্যান, তারপরে কিডনির ফাংশন, কিডনির স্ক্যান করে তার কোনো টিউমার আছে কিনা এগুলো নির্ণয়, এরকম করে করে প্রতিটি অর্গানেই নিউক্লিয়ার মেডিসিনের বিভিন্ন ধরনের স্ক্যান বা ডাইনামিক স্টাডি করে তার কার্যক্ষমতা জানা যায়। বিশেষ করে ইদানিংকালে দুটো ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ডায়াগনোসিস। একটা হচ্ছে হার্টের, আপনারা জানেন ইনফেকশন বা অথবা মায়োকার্ডিয়াল যে ইস্কিমিয়া হয়, তার অবস্থাটা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত আর্লিতে নির্ণয় করতে পারে নিউক্লিয়ার মেডিসিন। সেই সাথে সাথে ক্যান্সারের খুবই সিডলিং যখন হয় তখনও পেট সিটি দিয়ে মাধ্যমে সম্ভব। এবং বাংলাদেশে এখন 5টার মতো পেট সিটি আছে এবং আরও 2টো সরকার আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা করবে। কাজে এটা আমাদের জন্য খুবই সুখবর। এবং এছাড়াও রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেমন আমরা অত্যন্ত প্রাচীনভাবে থাইরয়েড যে ফাংশন, থাইরয়েডের অবস্থান, এটা সম্ভব। আরেকটা আছে ইনভিট্রো ল্যাব নিউক্লিয়ার মেডিসিন, যেটা দিয়ে আপনার রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করা হয় বা টিস্যুর পরীক্ষা করা হয়। যেমন আপনারা জানেন যে থাইরয়েডের হরমোন, ফিমেল হরমোন, মেল হরমোন, তারপর ক্যান্সার মার্কার এবং ভিটামিনস, মাইক্রো এলিমেন্টস, ইলেকট্রোলাইটস, এগুলো সঠিক পরিমাণ নির্ণয় করার জন্যে নিউক্লিয়ার মেডিসিনের যে রেডিও ইমিউনেসি পদ্ধতি বা ইরমা পদ্ধতি আছে, সেটা অত্যন্ত সঠিকভাবে নির্মাণ করা সম্ভব। আচ্ছা স্যার, একটু আমি জানতে চাইবো যে এই তো গেল রোগ নির্ণয়ের ব্যাপারগুলো, এবার স্যার আপনি বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রেও ভূমিকা রাখে। স্যার, একটু চিকিৎসার ব্যাপারগুলো জানতে চাই। চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত প্রাচীন, মানে থাইরয়েড যে একটি রোগ, আমি আগে বলছি যে থাইরয়েডের কতগুলো রোগ আছে, তার ভিতরে একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, যেটা হলে মানুষ শুকিয়ে যায়, তার বুক ধড়ফড় করে, অস্থির লাগে, সে সমাজের সাথে কোপ করতে পারে না, সে তাড়াতাড়ি রাগ হয়ে যায়, ঘেমে যায়, অস্থির হয়ে যায়, এটা হাইপারথাইরয়েডিজম বলে।
থাইরয়েডের হরমোনের আধিক্য হলে এই রোগের চিকিৎসার জন্য অত্যন্ত সাকসেসফুলি সারা পৃথিবীতে রেডিও আয়োডিন ব্যবহার করা হয় এবং এদের চিকিৎসা করে সফলভাবে চিকিৎসা করা সম্ভব এবং খরচও অত্যন্ত কম এবং বাংলাদেশের প্রতিটি নিউক্লিয়ার মেডিসিনের সেন্টারে এটা আছে। তারপরে থাইরয়েডের নডুল আছে যেটা চিকিৎসা করার জন্য, আর সবচেয়ে যেটা বেশি অত্যন্ত প্রচলিত সেটা হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট, থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট। বিশেষ করে থাইরয়েড ক্যান্সারের যেটা আমরা বলি ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, সেটা অপারেশনের পরে এটাকে বিনাশ করার জন্য নিউক্লিয়ার মেডিসিনের পদ্ধতি অত্যন্ত কার্যকারী। এছাড়াও চিকিৎসার জন্য আমরা পলিসেথেমিয়া ভেড়ার জন্য ব্যবহার করি। তারপরে আপনার টেরিজিয়ামে অপারেশন করার পরে নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করা হয়। তারপরে আপনার পেলিয়েটিভ ট্রিটমেন্ট বলি আমরা, যেমন ধরেন অত্যন্ত সিরিয়াস পেইন হয় যখন, যেটা সাধারণ ওষুধে এটা সে ব্যথা কমানো সম্ভব, ইভেন মরফিনে সে ওষুধ মরফিন বা এই জাতীয় যে পেইন কিলার আছে সেগুলো দিয়ে সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের রেডিও আইসোটোপ ব্যবহার করি, যেমন সামারিয়াম, রেনিয়াম, P32 বলি। এগুলো আপনারা বুঝবেন না, কিন্তু এই সমস্ত রেডিও আইসোটোপ যেগুলো ব্যবহার করে পেইন নির্ভর করা সম্ভব। এই যেমন জয়েন্ট পেইন বা ক্যান্সার বা কোথাও সিডলিং হলে সেখানে পেইন হয়, এই পেইন নির্মূলে এটা সারা পৃথিবীতে ব্যবহার করছে। এছাড়া আমরা ইদানিংকালে আরও কতগুলো, ইদানিং বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে নিউক্লিয়ার মেডিসিন, যেমন লিভার ক্যান্সার যেগুলো ইনঅপারেবল, যেটা সম্ভব না, সেগুলো রেডিও নিউক্লিয়ার দিয়ে বা নিউক্লিয়ার মেডিসিন পদ্ধতি দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। অ্যাডিনাল ক্যান্সার, মেডুলারি থাইরয়েড ক্যান্সার, এগুলো রেডিও নিউক্লিয়ার ট্রিটমেন্ট হওয়া হচ্ছে। এবং আরও থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিন আস্তে আস্তে ডেভেলপ করছে। যেমন বডিটা আপনারা জানেন যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন করে, অর্থাৎ যেখানে ক্যান্সার আছে তার একটা ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের সাথে রেডিও নিউক্লিয়ার ট্যাগ করে সেখানে ট্রিটমেন্টেরও ব্যাপক গবেষণা হচ্ছে। আগামী দিনে ক্যান্সার ট্রিটমেন্টে আরও ভূমিকা রাখবে, এটাই আমরা আশা করি। স্যার, আপনি বলেছেন যে এই ধরনের চিকিৎসায় ক্ষতির পরিমাণ খুবই সামান্য। জনসাধারণের মধ্যে একটা ভয় কাজ করে যে এই ধরনের চিকিৎসা বা এই যে নিউক্লিয়ার মেডিসিনের ডিপার্টমেন্টে যে চিকিৎসা হচ্ছে তাতে খুব হয়তো সাইড এফেক্ট আছে বা অ্যাডভার্স ইফেক্ট আছে। স্যার, এই ব্যাপারগুলো যদি একটু সংক্ষেপে বলতেন। আমি একটা কথা বলি যে আমরা অ্যাডভার্স ইফেক্ট যেটা ধারণা করা হতো আগে, মানে হাই ডোজ এটা হয়েছেও কিছুটা চর্নোবিল অ্যাক্সিডেন্টের পরে অথবা হিরোশিমা নাগাসাকি, কিন্তু আমরা থেরাপিউটিক যে ব্যবহার করি রোগ নির্ণয় এবং রোগ চিকিৎসার জন্য, এরকম 2600 রোগী নরওয়েতে তারা রিসার্চ করছে এবং দেখা গেছে যে তাদের প্রেগনেন্সিতে কারো কোনো ইফেক্ট হয় নাই, এবং প্রেগনেন্সির 1 বছর পর্যন্ত বাচ্চাদের ফলো আপ করা হয়েছে, কোনো অসুবিধা পাওয়া যায়। এবং এরকম অনেকগুলো রিসার্চের পরে বলা হয়েছে যে রেডিওআয়োডিন ট্রিটমেন্ট দিয়ে যাদের থাইরয়েড ক্যান্সার অথবা থাইরয়েড টক্সিসিটি ট্রিটমেন্ট করা হয় তাদের কোনোই আফটার ইফেক্ট নাই। তবে হ্যাঁ, দীর্ঘদিন যদি রেডিওআয়োডিন ক্যান্সার ট্রিটমেন্টে হাই ডোজে ব্যবহার করা হয় তাদের কারো রক্ত যে সৃষ্টি যে আমাদের পদ্ধতি সেখানে লিউকেমিয়া ডেভেলপ করার এটা আছে, কিন্তু সেটা ভেরি হাই ডোজে যাদের বারবার রেডিও নিউক্লিয়ার দিয়ে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু থেরাপিউটিক থাইরয়েড টক্সিকোসিস অথবা ক্যান্সারের ট্রিটমেন্ট করলে তাদের ভিতরে এই ধরনের কোনো প্রকোপ পাওয়া যায় না, কাজে ইট ইজ ভেরি সেফ। আমরা আগে দেখা গেছে ইভেন কোনো দেশে যে আমরা ইয়াং ছেলে মেয়েদের রেডিওডিন দিয়ে থাইরয়েডক্সি ট্রিটমেন্ট করতাম না, কিন্তু এখন এই গবেষণাগুলোর পরে আমেরিকাতে দিস ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কাজেই আপনার এই ভয়ের কোনো কারণ নেই এবং নিরাপদ। স্যার, আমি একটু জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশে এই নিউক্লিয়ার মেডিসিনের প্রেক্ষাপটটা কেমন? হ্যাঁ, বাংলাদেশের আপনাকে এটা বলতে হয়, এটা হয়তো পলিটিক্যাল হয়ে যাবে, যে শেখ হাসিনার গভর্নমেন্ট আসার পরে নিউক্লিয়ার মেডিসিন ডেভেলপ করার জন্য হয়তো এটা হতে পারে যে শেখ হাসিনার হাজব্যান্ড আপনি জানেন যে একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন, এবং যার জন্য শেখ হাসিনা এই নিউক্লিয়ার মেডিসিনের প্রতি হয়তো তার একটা দরদ আছে, যেন এইটা ডেভেলপ করার জন্য উনি ওপেন হ্যান্ড। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যে নিউক্লিয়ার মেডিসিন এস্টাবলিশমেন্টটা আছে সেখানে একটা পেট ছিল, সেখানে আরও 2টো পেটের জন্য বলা হয়েছে, এবং সারা দেশে এই নিউক্লিয়ার মেডিসিনের ডেভেলপমেন্টের জন্য সব ধরনের হচ্ছে, এবং আমাদের রোগীরা এ থেকে আমরা আশা করি যে তারা অত্যন্ত সুফল পাবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আমি আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সারা দেশের মানুষের মাঝখানে যে আমাদের এই
নিউক্লিয়ার মেডিসিন সম্বন্ধে তাদের একটা ধারণা, পজিটিভ ধারণা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাই আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। প্রিয় দর্শক, জেনে নিলাম বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। শ্বাসকষ্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ওর নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটাতেই কষ্ট হচ্ছে অথবা যে কোনো একটাতে কষ্ট হচ্ছে। তো যখন ইনফেকশন হয়, যেটাকে আমরা বাংলা সহজ ভাষায় বলি নিউমোনিয়া, তো নিউমোনিয়া এই যে অনেক বেশি কমন কজ আমাদের দেশে শ্বাসকষ্টের জন্য। ইদানিং আরও একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে অ্যাজমা জাতীয়, বড়দের যে অ্যাজমা সেই অ্যাজমা না, অ্যাজমা জাতীয় কিছু কষ্ট, যেটাকে বলি আমরা হুইজি ব্রঙ্কাইটিস সহজ ভাষায় কখনো কখনো। তো সেটাও হয়, আবার অনেক সময় ভাইরাল নিউমোনিয়া যেটাকে বলা হয় ব্রঙ্কিওলাইটিস, এটা ওই ফুসফুসেরই একটা ইনফেকশন। ব্রঙ্কিওলাইটিস হয়েই প্রথমে অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে এবং পরে আবার বারবার এই শ্বাসকষ্ট হতেই থাকে এই ব্রঙ্কিওলাইটিস হলে। আর একটা কারণ হলো যে কোনো ইনফেকশন কিছু নেই কিন্তু ওই অ্যালার্জি আছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।